আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম আরও একটি নতুন বিষয় নিয়ে, যেটা হচ্ছে এইচএসসি 2024-এর যারা এইচএসসি পরীক্ষা দিয়েছো তাদের রেজাল্ট কিভাবে হবে এবং সাবজেক্ট ম্যাপিংটা কি 2020 সালের মতো হবে কিনা এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। তো এইখানে প্রথমে যে বিষয়টা হচ্ছে যে ঠিক 2020 সালে 4 বছর আগে কিভাবে ফলাফল তৈরি করেছিল তা কিন্তু অনেক শিক্ষার্থী জানে না। এইভাবে করে অনেক শিক্ষার্থী না জানার ফলে কিন্তু তারা কিন্তু অনেক দুশ্চিন্তার মধ্যে রয়েছে, এবং যদি সাবজেক্ট ম্যাপিং সেভাবেই হয় তাহলে কিন্তু খুব ইজি হবে। তাহলে কিন্তু ফলাফলটা এবং ফলাফল তৈরি করাটা কিন্তু খুব কঠিন হবে না, এবং শিক্ষা বোর্ড থেকে সিদ্ধান্ত কিন্তু এটাই আসতে পারে। এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সকল প্রকার চাকরির নোটিফিকেশন এবং পড়ালেখার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। এখানে আমি তাহলে এটা কন্টেন্টটা পড়ছি যে আজ যে বিষয়গুলো মূলত 2024 সালে এইচএসসি পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং ফল নিয়ে নানান জটিলতা তৈরি হয়েছে। উল্লেখ্য তার মধ্যে বিষয় হচ্ছে ফলাফলের গুরুত্বপূর্ণ যার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে পরীক্ষার ফলাফলের গুরুত্বপূর্ণ আবশ্যিক বিষয় আয়োজন করা হচ্ছে। বাকি রয়েছে শুধুমাত্র কিছু গ্রুপ সাবজেক্ট। এক্ষেত্রে গ্রুপ সাবজেক্ট কিভাবে মূল্যায়ন করা হবে তা নিয়ে পরীক্ষার্থীদের যত দ্বিধাদ্বন্দ্ব এবং প্রশ্ন। আমি এখন একটু আলোচনা করব 2020 সালে এইচএসসি বা সমমানের সাবজেক্ট ম্যাপিং কিভাবে করা হয়েছিল। জেএসসি বা জেডিসি পরীক্ষায় আবশ্যিক বাংলা ইংরেজি আইসিটি বিষয়ের নম্বর থেকে 25%। আমি আবারও বলছি, আইসিটি বাংলা ইংরেজি থেকে 25% নম্বর, এবং এসএসসি সমমান পরীক্ষায় বাংলা ইংরেজি আইসিটি থেকে 75% নম্বর নিয়ে বিবেচনা করে, অর্থাৎ এইচএসসি পরীক্ষায় বাংলা ইংরেজি আইসিটির বিষয়ে নম্বর নির্ধারণ করা হয়েছিল। যেহেতু এবার বাংলা পরীক্ষা আইসিটি মানে যেই পরীক্ষাগুলো হয়েছে এখানে কিন্তু এই সাবজেক্টগুলো কিন্তু কাউন্ট করা হবে না। এখন বিভাগীয় সাবজেক্টগুলোর ক্ষেত্রে, বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে জেএসসি অথবা জেডিসি থেকে গণিত ও বিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নম্বর 25%, এবং সায়েন্স বলতে আমরা কি বুঝি, এখানে গণিত এবং বিজ্ঞানকে যেহেতু গ্রুপ ভিত্তিক সাবজেক্ট যেহেতু নেই সেখানে জেএসসিতে, তাই 25% নম্বর গণিত এবং বিজ্ঞান থেকে প্রাপ্ত গড় নেওয়া হবে, এবং এসএসসি থেকে পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, উচ্চতর গণিত এই টোটাল যে 75% মার্ক এভাবে কিন্তু বিবেচনা করা হতে পারে। এবং এই ফলাফলটাই এইচএসসি পরীক্ষার ফলাফল হিসেবে যাদের বিজ্ঞান বিভাগে যাদের গ্রুপ সাবজেক্ট যে পরীক্ষাগুলো হয়নি সেই পরীক্ষাগুলোকে কিন্তু কাউন্ট করা হতে পারে। এর থেকে বেটার কোনো বা এর থেকে আলাদা কোনো প্রসেস আমি দেখছি না। এভাবে যদি রেজাল্টটা হয় তাহলে সত্যি বলতে কি একটা কথা বলে রাখি, এইভাবে রেজাল্টটা হলে সত্যি রেজাল্ট কিন্তু একটু গড় হিসেবে পাস আসতে পারে, কিন্তু রেজাল্টটা কিন্তু একটু এ প্লাসের সংখ্যা কমে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু এটাও মাথায় রাখতে হবে। তাই শিক্ষা বোর্ডের কাছে এর থেকে বেটার প্ল্যান থাকলে তারা কিন্তু প্রকাশ করবে, কিন্তু এইটা প্রকাশের সম্ভাবনা আমার মতে অনেকটাই বেশি, প্রায় 60-70% বা 80% এটা করারই সম্ভব না। ব্যবসা শিক্ষার ক্ষেত্রে কি হবে, জেএসসি জেডিসি বাংলা গণিত ও বাংলাদেশ বিশ্ব পরিচয় নম্বরে 25%, এবং এসএসসি পরীক্ষায় গ্রুপ ভিত্তিক 3টা সমগোত্রীয় বিষয়, অর্থাৎ যার যে গ্রুপে সাবজেক্ট ছিল সেখানে কিন্তু 75% নম্বর বিবেচনা করেই কিন্তু টোটাল এইচএসসির সেখানে মূল্যায়নটা করা হবে। এইচএসসিতে সেখানে সাবজেক্ট ম্যাপিং করে মার্কটা নির্ধারণ করা হবে। জেএসসিতে গণিত এবং বাংলাদেশ বিশ্ব পরিচয়, এবং এসএসসিতে যে যার যেই গ্রুপের সাবজেক্টে ভর্তি ছিল সেই গ্রুপ সাবজেক্টের সেই গ্রুপ সাবজেক্টগুলোর গড়ে 75% নম্বর কিন্তু দেওয়া হবে এইচএসসির গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলোতে। তো মানবিক এবং অন্যান্য গ্রুপের ক্ষেত্রে জেএসসি থেকে বা জেডিসি থেকে গণিত ও বাংলাদেশ বিশ্ব পরিচয়ের প্রাপ্ত নম্বরের গড়ে 25%, এবং এসএসসি বা সমান পরীক্ষায় গ্রুপ ভিত্তিক সমগোত্রীয় 3টি বিষয়ের সমগোত্রীয় যে 3টি বিষয় থাকে, সমগোত্রীয় বলতে যেই বিষয় নিয়ে পড়ছে সেই বিষয়ের সমগোত্রীয় 25% কিন্তু 75% কিন্তু মানবিক বিভাগের 3টি বিষয়ের উপর নির্ধারণ করা হয়। অর্থাৎ মানবিক বিভাগ নির্ধারণ করা হয়, অর্থাৎ এইচএসসি পরীক্ষায় তার যে 3টি বিষয় রয়েছে সরাসরি নম্বরগুলো সেখানে যোগ হবে। সেক্ষেত্রে পরীক্ষার্থীরা কোন কোন সাবজেক্ট রয়েছে তা নির্ভর করে না, সরাসরি নম্বর যোগ করার মাধ্যমে রেজাল্ট তৈরি করা হয়েছিল তখন। আর গ্রুপ পরিবর্তনের ক্ষেত্রে যারা কিনা গ্রুপ পরিবর্তন করেছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অনেকে আছে সায়েন্স ডিপার্টমেন্ট থেকে আর্টসে এসেছিল, আর্টস থেকে সায়েন্সে গিয়েছিল। গ্রুপ পরিবর্তনের ক্ষেত্রে এখানে যারা গ্রুপ পরিবর্তন করেছে তাদের ক্ষেত্রে জেএসসি পরীক্ষায় গণিত ও বাংলা বিশ্ব পরিচয়ের নম্বরে 75%, এসএসসি সমান পরীক্ষায় গ্রুপ ভিত্তিক ফলাফলে 3টি বিষয়ের 75% নম্বর বিবেচনা করে এইচএসসির ফলাফল, এবং অন্যান্য গ্রুপ ভিত্তিক
গ্রুপ ভিত্তিক বিষয় 3টি নম্বর, যে 3টি সাবজেক্ট হোক 4টি হোক, সেই সাবজেক্টগুলোতে কিন্তু সাবজেক্ট ম্যাপিং করা হয়েছিল। তাই এবারকার এখনও কিন্তু এই যে আমরা যে বলছি যে জেএসসির 75%, জেএসসির 25%, এসএসসির 75%-এর যে প্রস্তাবনা সেটি বোর্ডে কিন্তু অলরেডি পাঠানো হয়েছে। সেটা নিয়ে কিন্তু কোনো প্রকার এখন পর্যন্ত যে আপডেট বা কোনো প্রকার যে ফলাফল সেটা কিন্তু এখনো আসেনি। তারা যদি আসে তাহলে কিন্তু সেটা অবশ্যই তারা শিক্ষা বোর্ড থেকে সেটা কিন্তু প্রকাশ করা হবে। তার পূর্বে কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো আপডেট পাওয়া যায়নি। তাই এটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। প্রস্তাবনা এখনো কার্যকর করা হয়নি। প্রস্তাবনা কার্যকর করা হলে সেক্ষেত্রে তারা কিভাবে সাবজেক্ট ম্যাপিংটা সম্পন্ন করবে সেটাও কিন্তু তারা বলে দেবে। এখন বিষয় হচ্ছে এইভাবে 2020 সালের মতো এসএসসি সমমানের পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করা হলে কিন্তু আমার মতে এটাই বেশি ভালো হবে, এটাই বেস্ট হবে। এখন অনেকেই বলছে আবার যে এই সাবজেক্ট ম্যাপিংয়ের ক্ষেত্রে 2020 সালের চাইতে 2024 সালের যে ম্যাপিংটা করা হবে সেটা একটু ডিফারেন্ট হতে পারে, কারণ এখানে সাবজেক্ট ভিত্তিক এখানে বেশ কয়েকটি পরীক্ষা হয়ে গেছে, বাকি যেগুলো হয়নি সেগুলোর ক্ষেত্রে সাবজেক্ট ম্যাপিং হবে। তাই রেজাল্টটা কিন্তু এ প্লাসের সংখ্যা কমে যেতে পারে, এবং কি এ প্লাসের সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি এখানে কিন্তু এ প্লাসের সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি কিন্তু যারা পরীক্ষা মানে এ প্লাসের সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি কিন্তু এখানে পাসের সংখ্যা কমে যাওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু এ প্লাসের সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের যারা ভার্সিটি বা মেডিকেলে কোচিং করবে সেক্ষেত্রে সেখানে কিন্তু এই পয়েন্টটা একটা ফ্যাক্টর রাখবে। কারণ রেজাল্টের জিপিএ যত কম হবে তা সেক্ষেত্রে কিন্তু অনেক ভার্সিটিগুলোতে অনেকের কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন বা অনেকের কিন্তু মেডিকেলে পড়ার স্বপ্ন কিন্তু এখান থেকে শেষ হয়ে যাবে। তাই এটা বিষয়টা আগে থেকে আমি বলে রাখি। তো যারা অপেক্ষা করছে তাদেরকে অবশ্যই এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে এবং চিন্তা করতে হবে যে কোন বিষয়ে কখন রেজাল্ট কীভাবে প্রকাশ হবে। তাহলে কিন্তু নিজে একটা রেজাল্টের নিজে কিন্তু একটা রেজাল্ট কত হবে সেই অনুযায়ী কিন্তু প্রস্তুতি নিতে পারবে। তো সকলে ভালো থাকবে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো। যে বিষয়গুলোর উপরে কথা বললাম সে বিষয়টা অবশ্যই বুঝতে পেরেছি। বুঝতে না পারলে ডিসক্রিপশন লিঙ্কে আমার ফেসবুক আইডি দেওয়া থাকবে। ফেসবুক আইডিতে তোমরা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো, অথবা কমেন্ট বক্সে কমেন্টে কিন্তু কমেন্টে তোমার মতামত তুমি প্রকাশ করতে পারো। এইখানে আরও একটি বিষয় যে বলা হয়নি আমার, যে 2024 সালে এইচএসসি পরীক্ষার সাবজেক্ট ম্যাপিংকে কোন নিয়ম অনুসরণ করা হয় এটা কিন্তু এখনও যেটা বললাম, কেননা ইতিমধ্যে এখানে বাংলা, আইসিটি, ইংরেজি পরীক্ষা হয়ে গেছে, তাছাড়া গ্রুপ সাবজেক্টেরও একটি পরীক্ষা আছে। অন্যদিকে সিলেট মাদ্রাসা কারিগরি বোর্ডের কয়েকটি পরীক্ষা বাকি ছিল, তাদের স্থগিত পরীক্ষাগুলোর সাথে যুক্ত হয়েছে। সব মিলিয়ে বর্তমানে 3 ধরনের পরিবেশ বিদ্যমান। এখানে 8টি বোর্ডে যাদের 4টি কিংবা 5টি পরীক্ষা হয়েছে, সিলেট মাদ্রাসা কারিগরি বোর্ডে যাদের 2 থেকে 3টি পরীক্ষা হয়েছে, 9টি শিক্ষা বোর্ড রয়েছে যাদের 6 থেকে 7টি পরীক্ষা বাকি রয়েছে। এক্ষেত্রে তারা কি করবে, এটাই কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার। তাই তারা কিন্তু অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে তারপরে কিন্তু তাদের যেই ফলাফলের যেই সিস্টেমটা সেটা কিন্তু অবশ্যই প্রকাশ করবে। তাই এটা নিয়ে বোর্ড একটা মোটামুটি চাপের মধ্যে আছে। তো যাই হোক, যেটাই করুক যাতে সব শিক্ষার্থীর রেজাল্ট ভালো হয় এই আশা করি। সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।